আব্বু এখানে মিরপুরে ঢাকায় চলে আসে ব্যবসা করার জন্য। এখানে এসে আমার আব্বু ব্যবসা চালু করে আর এখানে ভালো একটি স্কুলে ভর্তি করার জন্য আমাকে নিয়ে আসে। আমি এখানে এসে আমার মা বাবার আর কি পরামর্শ অনুযায়ী কালশী ইসলামী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। আমি গরিব মানুষ, অত আমি নিজে লেখাপড়া জানি না, আমার ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষা মানুষ হবে, এটাই আমার স্বপ্ন ছিল। আমরা গরিব এটা মানি, তোর চাহিদা আমাকে কিছু দিতে পারি না, কিন্তু তারপরে তো করতেছি, তাই না? তুই চাস না? আমি এসএসসি পরীক্ষা পাশ করা ভালো একটা জায়গায় চান্স নিলাম। আমি ডাক্তার আর নাহলে সাংবাদিক হব। সেখানে আমি ক্লাস 8-এ ভর্তি হই, তারপর 2 বছর চলে যায় এভাবে। তারপরে যখন আমি ক্লাস 9-এ পরীক্ষা দিই তখন কিছু প্রবলেমের কারণে আমার পড়ালেখা ভালো হচ্ছিল না। তো আমার মা বাবা যখন একটি প্যারেন্টস মিটিংয়ে যখন যায় তখন আমাদের হেড স্যার বলে অনেক বাচ্চা আছে যাদের পড়ালেখা ভালো হচ্ছে না আর আমরা ভালো করে করতে পারতেছি না, গাইড করতে পারতেছি না। তো আমাদের একজন ভালো টিচার আছে। আখিমা, আপনি একটা কাজ করেন, সবাই মোহাম্মদ আলীর কাছে পড়তেছে, সবাই ভালো রেজাল্টও করতেছে, আপনি আপনার মেয়েকে তার কাছে দেন, তাহলে ওর পড়াশোনার আর কি মানও ভালো হবে আর 100% গ্যারান্টি পরীক্ষায় পাশ করবে। ভালো পড়া কিনা আমি তো জানি না। আমি স্কুলে দিয়েছি, আমরা চাই যে আমাদের পোলাপাইন মানুষ হোক, হয়তো কে ভালো মন্দ এটা আপনিই জানেন। তাহলে মোহাম্মদ আলী একটু শোন, তুই আখিকে পড়া, আখিমা তোকে 3000 টাকা মাইনে দিয়ে। স্যার, আমার পক্ষে আখিরে 3000 টাকা দিয়ে পড়ানো সম্ভব হবে না, আমার একটু কমাই দেন, নাইলে আমি বাইরে কোনো টিচার দিয়ে আখিরে পড়াবো। ঠিক আছে, সবার কাছ থেকে আমি 3000 টাকা নিই, আপনি 2000 টাকা দিন। তাও আমি একটু বাসায় যাই বুঝে দিই, তাইলে আমরা যাই। আমরা হেড স্যারের আর কি কথা মতো পড়াশোনা করি, করার পরে আর কি আলাদা কয়েকটা টিচার আমাদের ক্লাস নেয়। ক্লাস নেওয়ার পরে ওনাদের ক্লাস আমার ভালো লাগতো না, তো আমি মোহাম্মদ আলী স্যারকে গিয়ে বললাম, স্যার আমি ওনাদের পড়া কিছু বুঝতেছি না। তুমি বললো ঠিক আছে, তুমি যখন পড়া বুঝতে পারছো না, এটা সবার ক্ষেত্রেই হয়, সবাই বলে যে আমি ভালো পড়াই, তাহলে তুমি আমার কাছে আলাদা ব্যাচে পড়ো। তো আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে ওনার কাছে গেলাম, তখন দেখলাম যে উনি পড়াশোনা ভালোই করায়। উনি মাঝে মাঝে যখন আমাদের ক্লাস নিত তখন আর কি নানানভাবে হাসাতো, সেজন্য ওই স্যারকে আমার অনেকই ভালো লাগতো। আমরা সবাই ওই স্যারকে অনেক সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। সবাই অনেক ফাজলামো করতো, এই করতো, কিন্তু আমি সবসময় চুপচাপ বসে থাকতাম। সেই জন্য স্যার আর কি আলাদাভাবে আমাকে অনেক ভালো বলতো যে না তুমি অনেক ভালো। ওসব ছেলেমেয়েদের সাথে তুমি মিশবা না, ঠিক আছে? যাও। দেওয়ার পরে মনে করেন আমি পড়াইতে আছি, আমার মেয়ের আসা যাওয়া করতেছি ওনার কাছে, আমার মেয়ে যাইতেছে, আমি নিয়ে দিয়ে আসতে আছি, কোনো সময় মেয়ে একলা যাইতে আছে, এরকম ভাবে 2 বছর পর্যন্ত তার কাছে পড়াইছি। প্রি টেস্ট পরীক্ষা যখন আসে তখন স্যার আর কি আমাদের সাজেশন দিত হেড স্যার থেকে এনে, তো আমরা এইভাবে পড়তাম, পড়লে ভালো হতো। তারপরে পরীক্ষা আমরা ভালোও করছিলাম প্রি টেস্ট পরীক্ষায়। তারপরে মোহাম্মদ আলী স্যার একদিন আমাদের কোচিংয়ে ডেকে নিয়ে গেল, কোচিংয়ে ডেকে নিয়ে গিয়ে বললো সবাইকে, টেস্টেও তোমাদের ভালো করতে হবে, এসএসসিতেও তোমাদের ভালো করতে হবে, সবাই যেন A+ পাও, এভাবে আমি পড়াবো। তাহলে আগে তো তোমরা 2000 টাকা করে দিতা, এখন 3000 টাকা করে দেওয়া লাগবে ভালো ব্যাচের জন্য। তো আমরা সবাই রাজি হয়ে গেলাম যে না স্যার, ভালো করে যেহেতু আমাদের পড়াশোনা হবে তাহলে টাকা বেশি দিলে সমস্যা নেই। তো আমি বাসায় এসে আব্বু আম্মুকে বললাম, আব্বু আম্মু রাজি হলো যে না, পড়া ভালো হলে টাকা দিতে সমস্যা কি। তখন আর কি এভাবে আমি ওনার কাছে পড়তে থাকি। তারপরে যখন আমাদের টেস্ট পরীক্ষা, এটা হচ্ছে অক্টোবরের 14 তারিখ থেকে শুরু হয়। যখন শুরু হয় আমি 12টা সাবজেক্টের মধ্যে 10টার মতো পরীক্ষা দিয়ে ফেলি। দিয়ে ফেলার পরে যখন আমার স্কুলে আমার কিছু টাকা বাকি পড়ে যায়, তখন আমার স্বামী 2 মাস অসুস্থ ছিল। শোন, তুই ঠিক মতো থাকিস, একটু দেখতে শুনে চলিস, তোর বাবা একটু সুস্থ হয়ে গেলে আমরা ফিরে আইতাছি। সে আমার থেকে 2 মাসের বেতন পাইতো। পাওয়ার পর আমি বললাম যে স্যার, আপনি তো আমার কাছে 2 মাসের বেতন পাইবেন, তা আমার মেয়ে তো পড়তে আসতে চায় না, আপনি টাকার কথা বলেন। তো স্যার আমি একটু দেশে যাবো, যাই আমার বাইরে থেকে কিছু টাকা পাবো, মান্য আপনার টাকা রাতে। তো উনি আমাকে বললো যে ঠিক আছে যান, কোনো সমস্যা নেই। হেড স্যারও আমাকে পরীক্ষা দিতে দিবে না বলে নানান ধরনের কথাবার্তা বলে। কিন্তু পরীক্ষা দিতে পারবো না, যেভাবে পারো টাকাটা পরিশোধ করো, বুঝছো? যাও। ঠিক আছে স্যার।
মোহাম্মদ আলী স্যারের কথা আবার হেড স্যার খুব ভালো শুনতো। তো আমি একদিন ওনার কাছে যাই, গিয়ে বলি যে স্যার কিছু টাকা বাকি রয়ে গেছে স্কুলে, আপনার সাথে হেড স্যারের সম্পর্ক তো অনেক ভালো, তো আপনার কথা যেহেতু উনি শুনে, তো আপনি একটু বুঝাইয়া বলেন। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি স্যারকে বুঝিয়ে বলবো। তো মোহাম্মদ আলী স্যার বলছে কিনা এটা উনি জানে, আমি সঠিক জানি না। পরে যখন আমাদের শেষ পরীক্ষার আগের দিন 2টা পরীক্ষা বাকি, তো সেই দিন আমি পরীক্ষা দিতে চাই, পরে হেড স্যার ওনার পিয়নকে পাঠায়। আসো। আমি যাও। তো আমি চাই ওনার সাথে যাওয়ার পরে হেড স্যার বলে, শোনো আখি, আগামী পরীক্ষার আগে যদি তুমি পরীক্ষার টাকা না দাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। স্যার পরীক্ষার পর টাকা দিলে হয় না? না 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 না, পরীক্ষার আগে যদি তুমি টাকা না দাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। যাও। পরে আমি আইসা আমার আব্বুকে ফোন দেই। আব্বু, স্যার বলছে পরীক্ষার আগে টাকা জমা না দিলে পরীক্ষা দিতে দিবে না। আজকে আমার 1 ঘন্টা টাকা রাখছে, আর আজকে পরীক্ষাও ভালো হয় নাই। আগামী পরীক্ষার আগেই টাকা জমা দিতে হবে, না দিলে স্যার পরীক্ষা দিতে দিবে না। দেখ মা, আমি তো একটু সমস্যা আছি, এখনো টাকাটা জোগাড় করতে পারিনি। তুই তোর স্যারকে বুঝায় বলিস। পরীক্ষার পরে 12টা বাজে তো তোমার পরীক্ষা শেষ, 12টা বাজে আমি দিতে পারবো টাকাটা। তো আমি আবার পরদিন স্কুলে যাই, স্কুলে গিয়ে হেড স্যারকে বলি। স্যার, আবার কি আখি? স্যার আমি আব্বুকে বলছিলাম, আব্বু বলছে পরীক্ষা শেষ হওয়ার দিন 12টার আগে টাকা দিতে পারবে না। এটা কোনো কথা হলো? পরীক্ষার পূর্বে পরীক্ষার টাকা দিতে হবে। তুমি তো আমার আত্মীয় স্বজন লাগো না যে তোমার বাবা আমাকে বললেই তোমাকে পরীক্ষা দিতে দিব। স্কুলে সবার জন্য এক নিয়ম, তোমাকে সেই নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষার পূর্বে যদি টাকা না দিতে পারো, বের হয়ে যায় স্কুল থেকে। যাও। তখন আমি কাঁদতে কাঁদতে মোহাম্মদ আলী স্যারের কাছে যাই, যে দেখি উনি অনেকগুলি আর কি ছাত্রছাত্রীকে পড়াচ্ছে। তো আমি ওনাকে ডাইকে এনে বললাম যে স্যার দেখেন, এরকম এরকম হেড স্যার আমাকে বের করে দিয়েছে, পরীক্ষা দিতে দিতেছে না, তো আপনি একটু আসেন আমার সাথে। ঠিক আছে, তুমি হেড স্যার রুমের সামনে যাও, আমি আসতেছি। কেউ কিছু বললে বলুন মোহাম্মদ আলী স্যার আসতেছে, স্যারের সাথে কথা বলবে। ঠিক আছে, যাও। যাই ওখানে গিয়ে আর কি হেড স্যারের হাত পা ধরে অনেক কান্নাকাটি করলাম। আমার একটা সুযোগ দেন স্যার, এবার শুধু একটা রুমে দেন। তুমি যাই করো না করো বাবা, পরীক্ষার টাকা পরিশোধ না করা পর্যন্ত পরীক্ষা দিতে পারবে না। কি ব্যাপার স্যার, আপনাকে আবার ছাত্রী ক্লাস থেকে বের করে দিয়েছে? কি করব? তোমার ছাত্রীর টাকাই তো দিতে পারছে না। টাকা দেয় না, দিয়ে দিবে। আখি, কবে টাকা দিতে পারবা? স্যার কালকে তো পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ হলে টাকা দিয়ে দেবো। বলে না না, এটা তো স্কুলের নিয়ম, এই ক্ষেত্রে হেড স্যারও আমার কথা মানবে না, তো তুমি পরীক্ষার আগে টাকা দিয়ে তারপরে পরীক্ষা দিও। স্যার তাহলে পরীক্ষার আগে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, চলো। বাসায় চলে আসলাম পরীক্ষা শেষ। পরে আমার আব্বুকে বললাম, আব্বু আমি তো আলী স্যারকে বলছিলাম, আলী স্যার হেড স্যারের সাথে কথা বলছে, কালকে পরীক্ষার আগে টাকা না দিলে পরীক্ষা দিতে দিবে না। তুমি যেমনে পারো টাকার ব্যবস্থা করো। বললাম তো পরীক্ষার পরে দেবো। তাই আমি আব্বুকে বললাম যে না, পরীক্ষার পর দিলে হবে না, পরীক্ষার আগে টাকা দিয়ে সব কিছু দিয়ে তারপরে পরীক্ষা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। আব্বু আবার ফোন করে বিকালবেলা ফোন করে বলে যে মা, আমি তো টাকার জোগাড় করতে পারি নাই, এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে, তো তুমি একটু হেড স্যারকে যা বলো আর মোহাম্মদ আলী স্যারকে বলো। আর মোহাম্মদ আলী স্যারের কথা তো হেড স্যার শুনে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি মোহাম্মদ আলী স্যারের কাছে ফোন দিলাম। আখি, ফোন দিছো কেন? আজকে পড়ে গেছো না? জি স্যার, আমি আজকে পড়ে গেছি। যে টাকাটা জমা দেওয়ার কথা ছিল সেটা জোগাড় করতে পারিনি স্যার। আমি কি পরীক্ষা দিতে পারবো? হেড স্যার কি মানবে স্যার? বলে না না, তুমি তো স্কুলের ছাত্রী, তুমি তো স্কুলের নিয়ম কানুনের ব্যাপারে জানো, তো তুমি যেভাবে হোক তোমাকে টাকাটা দিতে হবে। আমাদের একটা প্রবলেমের কারণে টাকাটা এখনো জোগাড় করতে পারিনি। হেড স্যার তো আপনার কথা সব শোনে। তুমি একটু বুঝাই বললেই শুনবে। তো বলে আচ্ছা ঠিক আছে, তুমি আসো, সন্ধ্যার পরে কোচিং সেন্টারে আসো। তো আমি আবার এই কথা ফোন করে আমার বাবাকে জানাই যে আব্বু দেখো, এরকম এরকম
স্যার বললো যে প্রথমে আমাকে আর কি বকাঝকা করছে, পরে বললো তুমি আমার কোচিং সেন্টারে আসো, তোমার সাথে কথা আছে। তো আমি কি যাবো? তো বাবা বললো যে যাও, তুমি গিয়ে দেখো কি বলে। তারিখটা হচ্ছে 27/10/2014, 5টা কি 5:30, ওই সময় আমি কোচিং সেন্টারে যাই। স্যার কালকে আমি পরীক্ষা দিতে পারবো তো? সমস্যা নেই, আমার উপর ভরসা রাখো। তা পরীক্ষা কেমন দিছো? জি স্যার, ভালো। কি পাস করার মতো না ফেল করার মতো? স্যার পরীক্ষা তো পাশ করার মতনই দিছি, ফেল করার কথা না স্যার, ভালো করে পরীক্ষা দিছি। ভালোই, তুমি বসো, তোমার সাথে কিছু কথা আছে। পরে উনি বলল যে আজকে তো বিজ্ঞান পরীক্ষা ছিল, বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে? জি স্যার, মোটামুটি ভালো। আমি তো খাতার সাথে সাথে দেখলাম। তোমার পরীক্ষাতে ফেল আসছে। না স্যার, আমি ভালো করে পরীক্ষা দিছি। আর আপনি যেহেতু সাজেশন দিচ্ছেন, আমি তো সাজেশন পড়েই পরীক্ষা দিছি, ফেল করার কথা না তো স্যার। আচ্ছা যাই হোক, সামনে তো তোমার পরীক্ষা। এসএসসি কি তুমি দিবা? তোমার ইচ্ছা আছে? তো আমি বললাম হ্যাঁ, ইচ্ছা তো আছে। ইচ্ছা যদি না থাকতো এসএসসি দেওয়ার, তাহলে তো আপনার কাছে আসতামই না পড়তে। ভালো, বসো। সবাই আমার কাছে পড়তে আসলে আমাকে কিছু দেয়, কেউ টাকা দেয়, কেউ নানান ধরনের জিনিস দেয়। তা তুমি কি দিবা? স্যার নানান ধরনের কি দেবো স্যার? আপনি টাকা চাইলে টাকাই দিব। তা কত টাকা দিতে পারবা? আপনি যত চান ততই দেব। আর যদি না হয় তাহলে আপনার সাথে কথা বলে একটু কমিয়ে দেব। তা ঠিক, টাকা পয়সার সাবজেক্টটা বাদ দাও। তোমার আব্বুর মতো টাকা পয়সা দিতে পারবে না। আর আমি নিলে তো 20-30 নেই। তোমার আব্বু কত দিতে পারবে? তোমার আব্বুর মতো এখন বাসায় নেই, টাকা কিভাবে দিবে? আর টাকা দিলে আমাকে আজকে রাত 8টার মধ্যেই দিতে হবে। আব্বু আমার বাসায় আসে নাই, ওনার পরশু দিন আসবে। আমি সবার কাছে টাকা পয়সা নেই না, মানুষের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড়। আর ভালোবাসার কাছে টাকা পয়সা কিছু না। স্যার আমি আপনার কথা বুঝতে পারিনি। বুঝতে পারবা, একটু পরে বুঝতে পারবা। তুমি ভাবো তোমার কাছে কি আছে, আর তুমি আমাকে কি দিতে পারবা? তা বললাম আমার কাছে টাকা পয়সা ছাড়া আর কিছু নেই, আপনাকে কি দিব? বলে না তুমি বুঝতেছো না, তুমি না বুঝেও না বোঝার ভান করতেছো, আমি তোমার কাছে কি চাইতে পারি তুমি জানো না? তো বললাম আমি না, আমি জানি না, সেজন্যই তো আপনাকে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে বসো, তুমি আস্তে আস্তে ভেবে দেখো তোমার কাছে কি আছে আর আমাকে তুমি কি দিতে পারবে। স্যার অনেক রাত হয়ে গেছে, আমি আসি। না, তুমি বাসায় যেতে পারবে না। তুমি এত বেয়াদব কেন? তুমি একটা টিচারের কথা না শুনে তুমি বাসায় চলে যাচ্ছ। আমি একটা টিচার, আমি সামনে বসে আছি, তুমি আমাকে উপেক্ষা করে বাসায় চলে যাচ্ছ। স্যার আমাকে বাসায় যেতেই হবে। বললাম না তুমি সোজা কথা বলো না, বললাম না তোমার সাথে কথা আছে, তুমি বসো। তখন আর কি উনি আমার হাত ধরে যখন টানাটানি করে, উনি আমাকে ধাক্কা মারে, তখন যে আমি একটা বেঞ্চের উপরে পড়ি। তো আমি বললাম স্যার এরকম করতেছেন কেন? আপনি তো এরকম স্বভাবের মানুষ না, আপনার কি হলো? আপনি এরকম করতেছেন কেন? বলে না না, আমি এরকম স্বভাবেরই মানুষ, তুমি হয়তো জানো না, কিন্তু সবাই জানে। ওখানে লুকিয়ে কোনো লাভ নেই। এখানে তুমি এসছো, আমার কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না। তুমি আসো নিজের ইচ্ছা, যেতে হবে আমার ইচ্ছা। আচ্ছা, যখন আমি বলবো যে এবার তুমি চলে যাও, এবার আমার কাজ শেষ, তখন তুমি চলে যেতে পারবা। গিয়ে যখন আবার আমাকে ধরার চেষ্টা করলো, তখন আমি দৌড়ে বেঞ্চের উপর দিয়ে উঠে আবার অন্য জায়গায় চলে গেলাম, অন্য বেঞ্চের উপরে। পরে উনি ওখান থেকে যখন করতেছে, তখন হঠাৎ আমি কারো হাত আর আওয়াজ পাইলাম। তখন আমি বললাম ওখান থেকে কেউ আসতেছে, আমি এখন চিৎকার দিব, চিৎকার দিলেই কিন্তু ওই লোকটা আইসা কিন্তু এখন আপনাকে মারধর করবে, আর সবার সামনে আপনার চেহারাটা তুলে ধরবে যে আপনি আসলে কেমন। তখন উনি আর কি প্রথমে আবার বাসায় যাই, গিয়ে আমার আব্বু আম্মুকে বলি। তখন বললাম যে না, ওনারা এক জায়গায় গেছে, এখন যদি আমি এইসব বলি তাহলে ওনারা অনেক টেনশন করবে। তো আমি প্রথমে আমার বান্ধবীর বাসায় গেলাম। ইম্মু, রিজওয়ান, তারপরে মিম, শাহনাজ, ওরা আসছে। ওদের ঘটনাটা বললাম, ইম্মুকে জড়ায় ধরে মানে কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে ইম্মু আমাকে বলল, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো কল রেকর্ড? না।
বলে তাহলে আমাদের কোনো প্রমাণ দিয়ে ওকে জব্দ করতে হবে, ও যাতে আর কোনো মেয়ের সাথে এরকম করতে না পারে। তো আমাকে ইমু বললো যে এখন তুমি বাসায় চলে যাও, রাত অনেক হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে পারে তোমার ভাইয়া বা তোমার ছোট ভাই বোন ওরা অনেক কান্নাকাটি করবে। আমি দেখলাম যে তোমার ছোট বোন তোমাকে খুঁজতেছে, আমাদের বাসায় একবার আসছিল, কিন্তু আমি তো জানি না যে তুমি কোচিংয়ে গেছো, না হলে আমি বলতাম যে কোচিংয়ে গেছে, তুমি বাসায় চলে যাও এখন। পরে আমি বাসায় চলে গেলাম, কোনো রকম রাত কাটলো, রাত কাটার পরে সকাল হলো। পরে বেলা 12টার দিকে আমার বান্ধবী শিমু আসলো। শিমু আসার পরে ও বলল যে আমাদের মিমের বাসায় মিমের মা আর ইমু, শাহনাজ, ওরা রিজওয়ান, ওরা তোমাকে ডাকতেছে, চলো আমার সাথে। তো আমি গেলাম। মা, মিম তোমার বান্ধবী, আমাকে সেটা মনে করে সব কিছু খুলে বলো। তো আমাকে পুরো ঘটনা বললাম, বলার পরে উনি বললো যে তুমি কি চাও কোনো প্রমাণই করতে? তো আমি বললাম হ্যাঁ আমি চাই। উনি বললো উপযুক্ত প্রমাণ না পেলে ওকে ফাঁসানো যাবে না, আর ওর বিরুদ্ধে আমরা অ্যাকশনও নিতে পারবো না। সেটাই তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি আলীকে ফোন দাও তো। স্যারকে এখন ফোন করবে? তুমি দিয়ে দেখো। সেই দিন ফোন দেই। ফোন দেওয়ার পরে স্যার কোনোভাবে বুঝে যায় যে আমার আশেপাশে হয়তো কেউ আছে, তো উনি আমাকে কোনো কথাই বলে না, বলে যে না না তুমি আমার কোচিংয়ে আসো, কোচিংয়ে আসলেই তোমার সাথে কথা হবে, তুমি 1 ঘন্টা সময় নিয়ে কোচিংয়ে আসো। তো পরে যখন আমি রাজি না হয়ে, আবার রিজওয়ানের যে বন্ধু শাহিন, ও আবার গিয়ে বলে যে তোর মামার বন্ধু তো হচ্ছে যে এমপির এপিএস মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো ওনাকে বলে দেখ কিছু হয় কিনা। এমপির অ্যাসিস্ট্যান্টকে যখন বললো, তো উনি বললো যে তোমার সাথে কি ঘটনাটা সত্যি হয়েছে, না তুমি এরকম করতেছো কিছু টাকার জন্য, যে টাকা দিবা না সেই জন্য? তো আমি বললাম যে না না সত্যি হয়েছে। তো বলে ঠিক আছে তুমি কি চাও এখন আমরা কোনো অ্যাকশন নেই? তো আমি বললাম হ্যাঁ আমি চাই কোনো অ্যাকশন নিতে। এমপির পিএ বলে যে ঠিক আছে এখন তুমি বাসায় চলে যাও, পরে দেখি কি হয়। পরে যখন বাসায় চলে আসি, আসার পরে ওকে আবার মিমদের বাসা যাই। যাওয়ার পরে মিমের মা বলে কি সমস্যা বলো তো? ও কি কোনো টাকা পায় তোমার কাছে? না আন্টি, উনি আমার কাছে কোনো টাকা পায় না, তবে স্কুলের কিছু বেতন বাকি। তোমার কাছে কোনো টাকা আছে? না, আর এর জন্যই তো এত সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। তখন আমি ওখান থেকে চলে আসি। পরে মিম, শাহনাজ, ইমু আমাদের বাসায় আবার যায়। গিয়ে পরে 2350 টাকা নিয়ে যায়, নিয়ে বলে যে দেখো কালকে তো পরীক্ষা, যেভাবে পরীক্ষা দিতে হবে, তো ওই টাকাটা নিয়ে তুমি হেড স্যারের কাছে দিয়ে দিবা, আর না হয় বেতন কাউন্টারে গিয়ে বেতন পরিশোধ করে দিবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে গেলাম স্কুলে, গিয়ে কোনো রকম টাকা দিলাম। টাকা দেওয়ার পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে বাসায় আসছি। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভাবি যে না এখনো আমার সাথে এরকম একটা কাজ করে ফেলছে, সামনে হয়তো আরো মেয়েদের সাথে করতে পারে, তো ওকে তো সাহায্য করা লাগবেই। পরে আমি আমার ভাইয়ার ফোন দিয়ে অন্য আরেকটা সিম চেঞ্জ করে, পরে ওই ফোন দিয়ে আর কি ওই ফোন দিয়ে ওনার কাছে ফোন করি। স্যার আমি আসি। তখন তো আমি আপনার কথা বুঝিও নাই, আর আপনি কি চান সেটাও দিই নেই আপনাকে। তো এখন আমি বাসায় কেউ নেই, এখন আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম আপনার কাজটা করা ছাড়া আমার কোনো উপায় নেই। এখন আপনি নিশ্চিন্ত মনে আমাকে বলতে পারেন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আমাকে 5 তলার উপর থেকে লাফ দিতে, আমি তাও দিব। তখন উনি বললো যে তুমি কি সবার কাছে ব্যাপারটা বলে দিছো, কারোর সাথে শেয়ার করছো যে ওই দিনের ব্যাপারটা, ওই দিন কি হয়েছিল কোচিং সেন্টারে, আসলে আমি তোমার কাছে কি চাই? না স্যার, আমি কাউকে কিচ্ছু বলিনি। পরে উনি বললো যে 1 ঘন্টা সময় নিয়ে তুমি আমার কোচিংয়ে আসো। 1 ঘন্টা সময় নিয়ে কেন স্যার? আমি বললাম স্যার আগেও বলছেন, আপনি 1 ঘন্টা সময় নিয়ে আমি কেন আসবো? আপনি আমাকে ঘটনাটা না বললে আর কথাটা না বললে তো আমি আসতে পারবো না। আপনাকে আমি বলেন যে কেন আমি 1 ঘন্টা সময় নিয়ে আসবো। তখন উনি বলেন দেখো আমি তোমাকে কিভাবে বোঝাবো, আমি ব্যক্তিগতভাবে তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে প্রেম করতে চাই। আমি বললাম প্রেম করতে চাইলে আবার কোচিং সেন্টারে ওইসব কেন ঘটাইছেন? আর আপনার তো ওয়াইফ আছে, আপনার ওয়াইফ থাকাকালে আপনি এইসব করতেছেন, আপনার লজ্জা করে না? তখন বলে যে না কেন লজ্জা করবে, সেই নবী রাসূলদের যুগ থেকে চলে আসতেছে, সবাই তো 4টা 5টা করে বিয়ে করে, তাদের তো কোনো কিছু হয় না। আপনি কি আমাকে বিয়ে করবেন? তুমি বলে না বিয়ে কেন করবো, 1 ঘন্টার জন্য তোমার সাথে সময় কাটাবো, আমরা কি কাজ করব, কি হবে, কি আমি কেন আসবো? তখন বলে যে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাই। উনি যখন ফাইনালি কথাটা বলে ফেলে, তখন বলার পরে উনি আমাকে নানানভাবে বলে যে তুমি কখন আসবে, আসতেই হবে, না হলে কিন্তু আমি পরীক্ষায় গ্যাঞ্জাম করবো, তোমাকে টেস্টে ফেল করাই দিব, নানান ধরনের কথা বলে। পরে আর কি কথাবার্তা শেষ হয়ে যায়। তারপরে আমি মোবাইল রেখে দিই। রেখে দেওয়ার পরে এইটা নিয়ে আবার এমপির যে পিএ ওনার কাছে দিই।
প্রায় 15 দিন পরে ওই মোহাম্মদ আলী অনেকগুলো টাকা নিয়ে প্রায় 5-6 লাখ টাকা নিয়ে এমপি স্যারের অফিসে যায়। স্যার আমি আপনার দলীয় লোক, আর ওরা সাধারণ লোক, তাদের টাকা পয়সা তেমন নাই, মামলা চালাতে পারবে না স্যার। আপনি এটা রাখেন, আমার কেসটা স্যার একটু মিটিয়ে দিন। তুমি বাড়িকে নিয়ে আসছো? মেয়ের মাকে তুমি নিয়ে আসছো? না স্যার, মেয়ের মাকে নিয়ে আসবো কেন? তাহলে আমি কি করে মিটাবো? তুমি একটু বসো, আমি আসছি। এমপি স্যার ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে বসাইছে। পরে আমাদের বাসায় ফোন দেয়, পরে আব্বু ধরে, দেওয়ার পরে বলে হ্যালো কি, বলে যে আমি এমপির বিয়ে বলতেছি, আপনাদের জন্য একটা আছে, এমপি স্যার আপনাকে ডাকছে। তো বললো স্যার এখন তো অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন কি আসবো? বলে না, এখনই আসতে হবে। স্যার আপনি একটু দেখেন, না তো আমার মান সম্মান সব চলে যাবে স্যার। যেভাবে হোক আমার কেসটা একটু শেষ করে দেন স্যার। ওরা এখানে আসবে কেন স্যার? হ্যালো, পল্লবী থানা, ওসি সাহেব। পরে এমন সময় আবার উনি পল্লবী থানায় ফোন দেয়। ফোন দেওয়ার পরে 2-3 গাড়ি পুলিশ আসে সিভিলে, আইসা ওনারা বসার পরে আস্তে করে গিয়ে ও যে সোফায় বসেছিল সেই সোফা ওর হাতে হ্যান্ডকাফ লাগায়, মোহাম্মদ আলীকে থানায় নিয়ে যায়। নিয়ে পরদিন সকালে কোর্টে চালান করে দেয়। নেওয়ার পরে সে 27 দিন পরেই সে যাবি না আইসে পারছে। যাবি না আইসে মনে করেন আমার বিভিন্নভাবে হুমকি। একদিন আমি গেছি আমার মেয়ে স্কুলে গেছি, ওর একটা পরীক্ষা ছিল। স্কুল থেকে আসার পথেই সে আমার রাস্তায় 2-3 জন ছেলেরা ধরছে, দুইয়া বলতেছে যে এই আখিরাম্মা, হ্যাঁ আমি তো ফিরাম কি কথা কও? আপনি যে মামলাটা করছেন, মামলাকে উঠাইবেন নাকি আপনারাই উঠাই দেবেন? মামলা কি মানুষ উঠানে লেখা করে, আর আমার উঠাই দিবা মানে এটা কি কও? আপনি বাড়িতে না থাকলে মামলা চালাই দেবেন। একই আইতা দিয়ে মামলাটা কিন্তু তুলে দিয়েন কই দেন, নাহলে কিন্তু উঠে যাবেন গা সব দিলে। পরে আমার আম্মু আবার থানায় গিয়ে আরেকটা জিডি করে 2198। যখন এই জিডি করে আর কি, করার পরে বিপ্লব কিশোরশীল আমাদের যে মামলার আয়ু ছিল নিয়ে আসার পরে একদিন আসে খালি স্কুলে, আইসা বলে যে এরকম এরকম কোথায় আপনার সাথে এরকম ঘটনা ঘটছে। তো আম্মু সব বলছে, বলার পরে বলছে ছেলেগুলো দেখতে কেমন ছিল, আপনি কি ছেলেগুলোকে আগে থেকে চিনতেন বা ওদের নাম জানেন? বলে না ভাই, আমি তো ওদের নাম জানি না, কিন্তু দেখলে চিনবো, আর এরকম এরকম ওরা দেখতে। যার কাছে জিটি করলাম যে আমার আয়ু ছিল বিপ্লব কিশোরশীল, সে আমার একদিন ডাকায় বললো যে আপনি যে এত বড় মামলা করলেন, আপনি তো মামলার খরচ দিবেন। এখন আইনের লোকে যদি মনে করেন বারে বারে আমার এরকম বলে, তাহলে আমি বিচারের জন্য যাবো কার কাছে? আমি চাই যে এরকম মোহাম্মদ আলীদের বিচার হোক, যারা আমার মতো মেয়েদের লাইফ নষ্ট করে। আরো অনেক মোহাম্মদ আলী আছে যারা আখিদের লাইফ নষ্ট করে দিচ্ছে। আমি চাই যে সবাই যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর যেন কোনো মেয়ের লাইফ নষ্ট হতে না দেয়। আমার পড়াশোনা, আমার লাইফ, আমার মা বাবার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন সমাজে অনেক লোক আছে যারা আমাকে সাপোর্ট করা বাদ দিয়ে ওই মোহাম্মদ আলীকে সাপোর্ট করে। টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে, আমি কোথাও বিচার পাচ্ছি না।